একজন বৃদ্ধ মহিলা অনেকদিন ধরে অসুস্থ ছিল। হঠাৎ করেই সে মারা যায়। সবাই মৃত্যুটাকে স্বাভাবিকভাবেই নেয়, কারণ সে অনেকদিন ধরেই অসুস্থ ছিল। কিন্তু হঠাৎ করেই একজন কমপ্লেন করে বসে এই বৃদ্ধ মহিলাকে খুন করা হয়েছে। সেই কমপ্লেনের ভিত্তিতেই পুলিশ নড়ে চড়ে বসে আর তদন্ত করতে শুরু করে। আর সেই তদন্তে এমন সব রহস্য বের হয়ে আসে যেটা অবাক করে দেওয়ার মতো। আর ক্লাইম্যাক্সের টুইস্ট তো সত্যিই অসাধারণ। তো শেষ পর্যন্ত সেই বৃদ্ধ মহিলার ভাগ্যে কি ঘটেছিল, তার মৃত্যুটা কি স্বাভাবিক ছিল নাকি তাকে খুন করা হয়েছে, সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি সাসপেন্স থ্রিলার তামিল মুভি দ্য ভার্ডিক্ট, যেটা 2025 সালে মুক্তি পেয়েছে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লোরেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই এলিজা নামের একজন মহিলাকে দেখানো হয় যে অসুস্থ অবস্থায় বেডে শুয়েছিল। তার মুখেও অক্সিজেন মাস্ক ছিল, কিন্তু হঠাৎ করেই সে মারা যায়, হয়তোবা অক্সিজেনের কমতির কারণে। এলিসা মারা যাবার পরেই পুলিশ এই কেসটাকে একটু তদন্ত করতে থাকে, কারণ দীর্ঘদিন থেকে অসুস্থ হলেও এলিজার মৃত্যুটা হুট করেই হওয়াতে পুলিশের একটু সন্দেহ হয়। মিডিয়াতে এটা নিয়ে লেখালেখি হয়, আর তখনই দেখা যায় এই ঘটনাটা ঘটেছিল টেক্সাসে। পুলিশ সেই কেসটা তদন্ত করতে যেয়ে নম্রিতা নামের একটি মেয়েকে সে এলিজার খুনের দায়ে অ্যারেস্ট করে, কিন্তু তার বিরুদ্ধে সব প্রমাণাদি পাওয়া যায় না। এই জন্য তার কেসটা কোর্টে অনেকদিন ধরে চলছিল। আর অবশেষে একটা সময় সে কোর্টের রায়ের দিন চলে আসে। কোর্টে 11 জন জুরি মেম্বার ছিল। নম্রিতার বিরুদ্ধে এবং পক্ষে যেসব প্রমাণাদি উপস্থাপন করা হয়েছিল এবং সব দিক বিবেচনা করে কোর্টের বেশিরভাগ জুরি মেম্বার অর্থাৎ 11 জনের ভেতরে 10 জনই রায় দেয় যে নম্রিতা নির্দোষ। সবাই সেখানে নম্রিতা নট গিল্টিতে ভোট দেয়। শুধুমাত্র সেই জুরি মেম্বারদের ভেতরে শ্যামা নামের একজন ইন্ডিয়ান মেয়ে ছিল, সে ভোট দেয় যে নম্রিতা দোষী। জজ 15 মিনিটের মধ্যেই নম্রিতার কেসের রায়টা দিতে যাচ্ছিল। ঠিক ওই সময়টাতে শ্যামা তার মতামত উপস্থাপন করে আর বলে নম্রিতাই খুন করেছে এলিজাকে, আর এটা সে বিশ্বাস করে। তখনই বাকি জুরি মেম্বাররা হতাশ হয়, কারণ এখন এই কেসটা আবারও কিছুদিন চলবে। শ্যামা সবাইকে বলতে থাকে, এই কেসটা আমি আবারও শুরু থেকে ইনভেস্টিগেশন করতে চাই এবং কেসের উপরে নজর রাখতে চাই। এরপরেই আমাদের আগের একটি ঘটনা দেখানো হয়। আসলে মুভিতে বেশ কয়েকবার অতীত এবং বর্তমানের ঘটনা দেখানো হয়, তো কোনটা কোন সময়ের ঘটনা সেটা আমি বলে দেব। যখনই এলিজার খুনের দায়টা নম্রিতার উপরে আসে, নম্রিতা এবং তার হাজব্যান্ড মায়া নামের একজন লয়ারের কাছে আসে। যদিও নম্রিতা বিশ্বাস করে সে এলিজাকে খুন করেনি, কিন্তু এই কেসটা নিয়ে সে অনেক ভয়ে ছিল। কারণটা হচ্ছে সে এলিজার বাসায় রেগুলার যাওয়া আসা করত, তার পুরো বাড়িতেই তার ফিঙ্গারপ্রিন্ট ভরা ছিল। এখন যদি পুলিশ সেই ফিঙ্গারপ্রিন্টের ভিত্তিতেই তাকে এই কেসটাতে ফাঁসিয়ে দেয়, তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। এদিকে মায়া তাকে জিজ্ঞেস করে, এমনিতেই আমাকে একটা কথা বলুন তো, সত্যি কি আপনি এলিজাকে খুন করেছেন? নম্রিতা বলে, আরে না, আমি ওনাকে কেন খুন করতে যাব? মানছি আমি এবং আমার হাজব্যান্ড ভারুণ ফিনান্সিয়ালি একটু প্রবলেমে রয়েছি, তাই বলে আমি ওনাকে মারতে যাব কেন? ওনাকে মারার চিন্তা আমার ভেতর কখনোই আসেনি। মায়া বলে, ঠিক আছে, তুমি আমাকে এলিজা সম্পর্কে সবকিছু খুলে বলো। নম্রিতা বলতে শুরু করে। এলিজা সম্পর্কে সে অনেক কিছুই বলে, কিন্তু সেই সবকিছুই ছিল পজিটিভ। নম্রিতা মায়াকে বলছিল এলিজা খুবই ভালো মনের একজন মহিলা ছিলেন। সে আমাকে নিজের মেয়ের মতো দেখত, আর আমিও তাকে আমার মায়ের চোখেই দেখতাম। নম্রিতা আরও বলে, এলিজা মারা যাবার আগেই তার একটি উইল তৈরি করে গিয়েছিল, আর সেই উইলে আমার নামও ছিল। নম্রিতা বলে, এলিজা তার নামে প্রায় $150 মিলিয়ন একটা উইল করে গিয়েছিল। সিন কাট হয়ে যায়। কোর্টের দৃশ্য দেখানো হয়, যেখানে এলিজার কেসটা লড়া হচ্ছিল। সেখানে এলিজার পক্ষ হতে অর্থাৎ সরকারি লয়ার হিসেবে জেসিকা নামের একজন লয়ার লড়ছিল। সে জজ এবং জুরি মেম্বারদের বলছিল নম্রিতার এলিজাকে খুন করার মোটিভ ছিল, কারণ এলিজা মারা যাবার আগে নম্রিতার নামে $150 মিলিয়ন লিখে রেখে গিয়েছিল। তাই এলিজা মারা গেলে শুধুমাত্র নম্রিতারই লাভ ছিল, কারণ এলিজা যত দ্রুত মারা যাবে, নম্রিতা সেই $150 মিলিয়ন তত তাড়াতাড়ি পাবে। এছাড়া আমরা খবর নিয়ে জানতে পেরেছি নম্রিতা এবং তার হাজব্যান্ড বারুণ ফিনান্সিয়াল প্রবলেমে ছিল, তাই এই টাকাটা তাদের অনেক বেশি প্রয়োজন ছিল। এরপরেই লয়ার জেসিকা কাঠগড়ায় একজন পুলিশ অফিসারকে ডাকে এবং তার বয়ান বলতে বলে। পুলিশ অফিসার বলছিল, আমাদের কাছে হঠাৎ করে খবর আসে এলিজা মারা গেছে, কিন্তু এলিজার মৃত্যুটা কিভাবে হলো সেটা জানা যায়নি। অটোপসি রিপোর্ট থেকে জানা যায় অক্সিজেনের কমতির কারণেই তার মৃত্যু হয়েছে, কিন্তু সবসময় তার মুখে অক্সিজেন মাস্ক লাগানোই ছিল। তাহলে অক্সিজেনের কমে কিভাবে তার মৃত্যু হলো? সে থেকেই বোঝা যায় এলিজার মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়।
আর এই জন্যই এলিজার বাড়িতে যেয়ে আমরা কিছুটা ইনভেস্টিগেশন করি। আর আমাদের ইনভেস্টিগেশনে ধরা পড়ে অক্সিজেনের গ্যাস সিলিন্ডারটা বন্ধ ছিল, অর্থাৎ জেনে বুঝে কেউ সেটা বন্ধ করে রেখেছিল। আর এটা করা হয়েছে এলিজাকে মেরে ফেলার জন্য। এছাড়া গ্যাস সিলিন্ডারের ওপরে আমরা নমৃতার ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। অন্যদিকে এলিজার যখন মৃত্যু হয় সেই টাইম অফ ডেতে নমৃতা ওই বাসায় ছিল। সেই পুলিশ অফিসার বলে, আসলে এই কেসে আমাদের 3 জন সাসপেক্ট ছিল। প্রথম হচ্ছে এলিজার হয়ে কাজ করা বাটলার, দ্বিতীয় হচ্ছে এলিজার বন্ধু নমৃতা যে তাকে মেয়ের চোখে দেখত, এবং তৃতীয় হচ্ছে নমৃতার হাজব্যান্ড ভারুণ। পুলিশ প্রথমে বাটলারকে ইন্টারোগেশন করে। বাটলারকে যখন পুলিশ ইনভেস্টিগেশন করে তখনই বাটলারের আগের একটি ঘটনা মনে পড়ে, যেখানে বাটলার একটি স্টোরের সামনেই দাঁড়িয়েছিল। হঠাৎ করেই তার কাছে একটি ফোন আসে। তখন বাটলার তাকে বলে, প্লিজ তুমি আমার বোনের কিছু করো না, আমাকে তুমি 2 সপ্তাহ সময় দাও, আমি তোমার পুরো টাকা পরিশোধ করে দেব, প্লিজ তুমি আমার বোনকে কিছু করো না। ঠিক তখনই বাটলারের পেছনে একজন এসে দাঁড়ায় এবং তার কাঁধে হাত রাখে। এই লোকটা কে এটা এখনো দেখানো হয় না, একটু পরেই সেটা আমরা জানতে পারবো। এরপরেই পুলিশ অফিসার রাফায়েল বাটলারের কাছে আসে এবং জিজ্ঞেস করে, যেদিন এলিজা মারা গিয়েছিল সেই রাতে তুমি কোথায় ছিলে? বাটলার বলতে থাকে, সেই রাতে আমি বারে গিয়েছিলাম মদ খাওয়ার জন্য, কিন্তু আমার মদ খাওয়াটা বেশি হয়ে যায়, যার ফলে অনেক বেশি নেশায় আমি দ্রুত বাসায় চলে আসি আর নেশার মধ্যেই ঘুমিয়ে পড়ি। আপনারা নমৃতাকে জিজ্ঞাসাবাদ করুন, কারণ ওই সময়টাতে এলিজা ম্যামের সাথে নমৃতাই ছিল। রাফায়েল বলতে থাকে, আমরা জানতে পেরেছি তোমার ফিনান্সিয়াল কন্ডিশন তেমন ভালো নয়, কি ছিল এর পেছনের কারণ? বাটলার বলতে থাকে, হ্যাঁ আসলে ম্যাডাম আমি জুয়া খেলায় অভ্যস্ত ছিলাম। এলিজা ম্যাডাম আমাকে অনেক বকাঝকা করে অনেক কষ্টের পরে এই অভ্যাসটা আমাকে ছাড়িয়েছে, কিন্তু এখনও সেই জুয়া খেলার কিছু টাকা আমি ঋণী রয়েছি, আর আমি সেটা ধীরে ধীরে পরিশোধ করছি। রাফায়েল বাটলারকে বলে, ও তার মানে তোমার জুয়ার টাকা পরিশোধ করার জন্যই তুমি এলিজাকে মেরে ফেললে, তাই তো? বাটলার বলে, আমি কেন এলিজা ম্যাডামকে মারব, সে তো আমার মায়ের মতো। আপনি ভুল ভাবছেন, আর যদি এলিজা ম্যাডামকে আমি মারতেই চাইতাম তাহলে অনেক আগেই মারতে পারতাম, এতদিন অপেক্ষা করতাম না, কারণ এলিজা ম্যাডামের হয়ে আমি 25 বছর ধরে কাজ করি। আমার মনে হচ্ছে এলিজা ম্যাডামকে ওই নমৃতাই মেরেছে। এরপরে বাটলার পুলিশদেরকে একদিনের ঘটনা বলতে শুরু করে। এলিজার বাসায়তে নমৃতা যখনই মাঝে মধ্যে যাওয়া আসা শুরু করেছিল তখনই এই বিষয়টা বাটলারের একেবারেই ভালো লাগেনি, কারণ বাটলার কখনোই চাইতো না নমৃতা এলিজার কাছের মানুষ হয়ে যাক। এছাড়া বাটলার যখন কিছুদিন পরেই জানতে পারে যে এলিজা তার উইলে নমৃতার নামও অ্যাড করেছে, তখন বাটলার আরও বেশি হিংসে করতে থাকে নমৃতাকে। তো এমন সময় বাটলার একদিন কিচেনে কাজ করছিল। হঠাৎ করে নমৃতা তার কাছে আসে আর বলে, আমি জানি তোমার ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে, তুমি যদি সেই প্রবলেম থেকে মুক্তি পেতে চাও তাহলে এলিজাকে মেরে ফেলো, আর নয়তোবা 2 সপ্তাহ চুপচাপ বসে থাকো, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এর উত্তরে বাটলার সেদিন তাকে কিছুই বলেনি। এরপরে পুলিশ অফিসার রাফায়েল থানার ভেতরে ভারুণকে ডাকে আর তাকে ইন্টারোগেশন শুরু করে। ভারুণকে জিজ্ঞেস করা হয়, যেদিন এলিজা মারা যায় সেই রাতে সে কোথায় ছিল? ভারুণ বলতে থাকে, সেই রাতে আমি একজন ডক্টরের সাথে ছিলাম। আসলে ওই রাতে একজন ডক্টরের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমার আসলে সিরিয়াস ব্যাক পেন ছিল, আর সেটার জন্যই সেই ডক্টরের সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট নিই, আর সেই রাতে আমি তার কাছে ট্রিটমেন্ট করে বাসায় ফিরি। আর এরপরে বাসায় এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাফায়েল বলে, হ্যাঁ বুঝলাম, কিন্তু আমরা খবর নিয়ে জানতে পেরেছি তোমার আর্থিক অবস্থা খুবই খারাপ, তোমার অনেক টাকার প্রয়োজন। তখন ভারুণ হেসে বলে, এই ঘটনার সাথে এলিজার মৃত্যুর কি সম্পর্ক? কারণ সে মারা গেলে আমার তো কোনো লাভ নেই। রাফায়েল বলে, কিন্তু এলিজার উইলে তো তোমার নামও ছিল। কথাটা শুনে ভারুণ অবাক হয়ে যায়। ভারুণ বলে, কিন্তু ম্যাডাম আমি তো এই বিষয়ে কিছুই জানি না। রাফায়েল বলে, এলিজা তোমার নামও উইলে অ্যাড করেছিল এবং তোমার নামেও কিছু টাকা রেখে গিয়েছিল। ভারুণ বলে, কিন্তু এই বিষয়ে নমৃতা আমাকে কিছুই বলেনি। এই পুরো ঘটনা রাফায়েল আদালতে বলে আর বলে, সব ঘটনাই নমৃতার বিরুদ্ধে, সব প্রমাণও নমৃতার বিরুদ্ধেই। আর এই সব প্রমাণের ভিত্তিতেই আমরা নমৃতাকে এই কেসে দোষী হিসেবে অ্যারেস্ট করেছি। ঘটনা প্রেজেন্টে চলে আসে, যেখানে শ্যামা বাকি জুরি মেম্বারদের সাথে কথা বলছিল আর বলছিল নমৃতার ফিঙ্গারপ্রিন্ট এলিজার বাড়িতে থাকবে, এটাই স্বাভাবিক। হয়তোবা নমৃতা এটারই সুযোগ নিয়েছে। সেখানে বাকি জুরি মেম্বাররাও নিজেদের মতামত প্রকাশ করতে থাকে, বলে তাহলে এই বিষয়টা তো বাটলারের সাথে হয়ে যায়, কারণ বাটলারের ফিঙ্গারপ্রিন্ট সেই বাড়িতে পাওয়াটাও স্বাভাবিক, হয়তোবা বাটলারও সেটার সুযোগ নিয়েছে। ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে জেসিকা আবারও বাটলারকে জিজ্ঞাসাবাদ করছিল। জেসিকা বাটলারকে জিজ্ঞেস করে এলিজার সাথে তার সম্পর্কটা কেমন ছিল। বাটলার বলতে থাকে, তার সাথে সম্পর্কটা আমার খুবই ভালো ছিল,
সে আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করত। অর্থনৈতিক দিক দিয়েও সে আমার সাথে সবসময় আলোচনা করে নিত, অর্থাৎ কোন কোম্পানির শেয়ার কিনবে, কোন কোম্পানিতে ইনভেস্ট করবে, এইসব কিছু। কিন্তু যেদিন থেকে নম্রিতা এলিজার কাছাকাছি হয়েছে ওই দিন থেকেই এলিজা ম্যাডাম আমার কাছে এইসব কিছু বিষয় আলোচনা করা বন্ধ করে দিয়েছে। জেসিকা বাটলারকে জিজ্ঞেস করে নম্রিতা এবং এলিজার পরিচয়টা কিভাবে হয়েছিল, অর্থাৎ তারা কিভাবে কাছাকাছি এসেছিল। বাটলার বলতে থাকে দুজনের পরিচয়টা হয়েছিল ৩ বছর আগে, আর এরপর থেকে নম্রিতা ধীরে ধীরে এলিজার বাসায় যাওয়া আসা করতে শুরু করে, আর এভাবেই তারা দুজনে ঘনিষ্ঠ হয়ে পড়ে। আর এরপরে নম্রিতা যখনই এলিজার বাসায় আসতো তারা দুজনে এক রুমে বসে কি কথা বলতো সেটা আমি জানি না, কারণ আমাকে বাড়ির কাজগুলো করতে হতো। তখনই জেসিকা বাটলারকে জিজ্ঞেস করে আপনি পুলিশকে একটি স্টেটমেন্ট দিয়েছিলেন, নম্রিতা আপনার কাছে এসে বলেছে তোমার অর্থনৈতিক সমস্যার সমাধান করতে হলে তুমি এলিজাকে মেরে ফেলো, নয়তোবা ২ সপ্তাহ অপেক্ষা করো, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কি সত্যি? বাটলার বলে হ্যাঁ। এরপরে মায়া বাটলারকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। মায়া বলতে থাকে নম্রিতা এলিজার বাসায় যাওয়া আসা করত, যার ফলে এখানে তার ফিঙ্গারপ্রিন্ট থাকবে, এটাই স্বাভাবিক। আর নম্রিতা তার বাসায় যাওয়া আসা করত তার মানে এই নয় সে তাকে মেরে ফেলবে। এছাড়া নম্রিতা সেদিন বাটলারকে যেটা বলেছে সেটা সে আমাকেও বলেছে। আসলে নম্রিতা তার সাথে সেদিন মজা করেছিল। অন্যদিকে নম্রিতার কাছে যদি এলিজাকে মারার মোটিভ থাকে তার থেকে বেশি মোটিভ ছিল বাটলারের কাছে, কারণ বাটলারও অনেক টাকা ঋণে রয়েছে। এছাড়া মাফিয়ারা তাকে ঋণের টাকা পরিশোধ করার জন্য তাকে হুমকি দিচ্ছিল, তার বোনকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছিল। তাই সে এলিজাকে মেরে ফেলে তার ঋণের টাকা পরিশোধ করতে চাইবে হয়তো। এদিকে ঘটনা প্রেজেন্টে চলে আসে। শ্যামা এবং বাকি জুরি মেম্বারদের সাথেও সেই একই বাটলারকে নিয়ে কথা হচ্ছে। শ্যামা বলতে থাকে বাটলার যদি এই কাজটা করারই হতো তাহলে সে অনেক আগেই করতে পারত, কারণ সে অনেকদিন ধরেই এলিজার সাথে রয়েছে, তার বাসায় রয়েছে, এমনকি সে এলিজার টাকা চুরি করেও তার ঋণ পরিশোধ করতে পারত। কিন্তু এতদিন কিছুই ঘটেনি এরকম, তার মানে বোঝা যাচ্ছিল এলিজার অনেক বিশ্বস্ত একজন লোক ছিল এই বাটলার। ঘটনা আবারও অতীতে চলে যায়, যেখানে কোর্টের সময় শেষ হয়ে যায়। কোর্টের বাইরে ভারুণ একটা খুবই দামি গাড়ি দেখে, আর সেই গাড়িটা দেখার পরেই তার ছোট্ট একটা ঘটনা মনে পড়ে। আসলে নম্রিতা এবং ভারুণ দুজনেই থিয়েটারের নাটক করত। যখনই তারা সময় পেত তারা ছোটখাটো নাটক করত। অন্যদিকে নম্রিতার একটা খুব শখ ছিল, দামি গাড়িতে ঘুরতে সে অনেক পছন্দ করত। কিন্তু তাদের কাছে এরকম গাড়িও ছিল না, আর গাড়ি কেনার মতো সামর্থ্যও ছিল না। আর এই গাড়িটা দেখার পরে ভারুণের সেই কথাটা মনে পড়ে যায়। পরের দিন যখন আবারও কোর্টে কেসটা চলছিল তখন মায়া নম্রিতাকে কাঠগড়ায় ডাকে এবং এলিজা এবং নম্রিতার মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা বর্ণনা করতে বলে। আর সেটাও একদম শুরু থেকে, অর্থাৎ নম্রিতার সাথে এলিজার কখন দেখা হয়েছিল, তাদের পরিচয়টা কিভাবে হয়েছিল। নম্রিতা বলতে শুরু করে ৩ বছর আগে ভারুণ এবং নম্রিতা একটি স্টোরে গিয়েছিল, আর ঠিক একই জায়গাতে এলিজাও গিয়েছিল, কিন্তু সেখানে সে হুইল চেয়ারে বসেছিল, সে হাঁটতে পারত না। আর সেখানেই কিছু জিনিস কেনার পরে এলিজার হাত থেকে সেগুলো পড়ে যায়। এলিজা হুইল চেয়ারে বসে সেগুলো উঠাতে পারছিল না, তার কষ্ট হচ্ছিল। আর এটা দেখার সাথে সাথেই নম্রিতা তাকে সাহায্য করে। আর এই সুবাদে দুজনের মধ্যে কথা হয়, দুজনের কথা থেকে জানতে পারে দুজনেই তামিলিয়ান, আর এই জন্য তাদের কথা একটু বেশিই গড়ায়। আর একটা সময় কথায় কথায় নম্রিতা এলিজাকে বলে সে শেয়ার মার্কেট সম্পর্কে মানুষকে অ্যাডভাইস দেয়। এই কথা শুনে এলিজা নম্রিতার কাছ থেকে তার ফোন নাম্বার রেখে দেয়। এই ঘটনার ৩ মাস পরে এলিজা নম্রিতাকে কল করে এবং তার বাসায় যেতে বলে। নম্রিতা এলিজার বাসায় যাওয়ার পরে দেখতে পায় এলিজার বাসাটা সত্যি খুব বড় আর লাক্সারিয়াস। নম্রিতা এলিজার ব্যাপারে জানতে চায়। এলিজা বলতে শুরু করে আসলে এলিজা এবং তার হাজব্যান্ড হ্যান্ড্রিকের ভালোবেসে বিয়ে করেছিল। অনেক বছর আগে এলিজা যখন এখানে পড়ালেখা করার জন্য এসেছিল তখনই প্রথমবার হ্যানরি তাকে দেখে, আর প্রথম দেখাতেই সে এলিজার প্রেমে পড়ে যায়। আসলে এলিজাও হ্যানরিকে মনে মনে ভালোবাসত। তারা দুজনেই বিয়ে করে নেয়, তাদের সংসারটা সুখেই কাটছিল। কিন্তু অনেকদিন যাবার পরেও তাদের কোনো সন্তান হচ্ছিল না। কিন্তু সেই ব্যথাটাও হ্যানরিক তাকে বুঝতে দেয়নি। তাদের সময়টা ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করেই যখন তারা একদিন লং ড্রাইভে গিয়েছিল বড় একটা ট্রাকের সাথে তাদের গাড়িটা মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে, যার ফলে সেই দুর্ঘটনায় হ্যানরিক মারা যায় আর এলিজা পঙ্গু হয়ে যায়, অর্থাৎ তার পা প্যারালাইজড হয়ে যায়। এলিজা বলতে থাকে হ্যানরিকের মৃত্যুর পরে তার স্মৃতি নিয়ে আমি এই বাড়িতেই থেকে গেছি, কোথাও যাইনি। এভাবেই কথা বলতে বলতে হঠাৎ করে একটা সময় এলিজার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তখনই বাটলার সেখানে সাথে সাথে অক্সিজেন মাস্ক নিয়ে এসে এলিজাকে পরিয়ে দেয়। আসলে সেই অ্যাক্সিডেন্টে এলিজার লাংসও কিছুটা ড্যামেজ হয়ে গিয়েছিল, আর এই জন্য মাঝে মাঝেই তার শ্বাস নিতে খুব কষ্ট হয়, আর তখনই তাকে এই অক্সিজেন মাস্কের সাহায্য নিতে হয়।
এরপরে এলিজা নম্রিতাকে বলে কেন সে তাকে এখানে ডেকেছে। সেই দিন এলিজা নম্রিতাকে কিছু কোম্পানির শেয়ারের পেপার দেখায় আর জিজ্ঞেস করে এইসব কোম্পানিতে সে কি ইনভেস্ট করতে পারবে কিনা। সেই বিষয়ে নম্রিতা তাকে উপদেশ দেয় আর এরপর থেকেই নম্রিতা এবং এলিজার সম্পর্কটা শুরু হয়। এরপরে মাঝে মধ্যে এলিজা নম্রিতাকে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করত ইনভেস্ট করার বিষয়ে। অন্যদিকে নম্রিতাও যখনই সময় পেত এলিজার বাসায় চলে যেত আর ধীরে ধীরে তাদের সম্পর্কটা ভালো হতে থাকে। দুজনে একসাথে সময় কাটিয়েছে অনেক, একসাথে ঘরে বসে গল্পগুজব করে, তাস খেলে, বিভিন্ন কাজের কথা বলে এইভাবেই তাদের সময়টা কেটে যেত। আর যেহেতু এলিজার কোনো সন্তান ছিল না, তাই এলিজা নম্রিতাকে নিজের মেয়ের মতো দেখত আর নম্রিতাও এলিজাকে মা বলেই ডাকত। এর কয়েকদিন পরে নম্রিতা বরুণের সাথেও এলিজার পরিচয় করিয়ে দেয় আর এভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল। কিন্তু একদিন এলিজা নম্রিতাকে ডাকে আর বলে আমার শরীরের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমি এখন মাঝে মধ্যেই হেনরিকে কল্পনায়ও দেখতে পাই। এখন আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমি হেনরিকের কাছে চলে যেতে পারবো। নম্রিতা তাকে শান্ত করে। এরপরে এলিজা নম্রিতাকে তার উইল পেপার দেখায়, যেখানে নম্রিতা দেখতে পায় সেই উইল পেপারে তার নামও রয়েছে। নম্রিতা এলিজাকে বলে এটা কেন করলেন? আমি তো কখনো আপনার কাছে টাকা চাইনি। আমি আপনার যে সেবা যত্নটা করি সেটা আমি আপনাকে মা হিসেবে করি, কারণ আপনার মধ্যে আমি আমার মাকে দেখতে পাই। এলিজা বলে মায়েরও তো কিছু কর্তব্য থাকে। আমি মারা যাবার পরে আমার এত বিশাল সম্পত্তি অনাথ আশ্রমে চলে যাবে, এ থেকে কিছু সম্পত্তি তুমিও রেখে দাও, এতে করে তোমাদের জীবনটাও ভালোভাবে কেটে যাবে। এছাড়া উইলে আমি বরুণের নামও অ্যাড করে দিয়েছি, ও কিছু পাবে, তুমি ওকে বিষয়টা জানিয়ে দিও, বরুণ খুশি হয়ে যাবে। নম্রিতা বাসায় আসার পরে রাতে বরুণকে এই বিষয়ে কথা বলার চেষ্টা করে আর বলে এলিজার উইলে তার নাম অ্যাড করা হয়েছে এবং তাকে $150 মিলিয়ন এলিজা দিয়ে গেছে। এটা শুনে বরুণ অনেক খুশি হয়। বরুণ বলে এতে তো আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, তুমি কি কিছু টাকা অ্যাডভান্স চাইতে পারবে তার কাছে? নম্রিতা বলে এটা তো সম্ভব নয়। এদিকে এলিজা যে বরুণের নামও তার উইলে অ্যাড করে গেছে এই কথাটা নম্রিতা একেবারেই চেপে যায়, বরুণকে বলে না। এই পুরো বিষয়টাই নম্রিতা এতক্ষণ কোর্টে বলছিল। মায়া তাকে জিজ্ঞেস করে সেই রাতে আসলে কি ঘটেছিল। নম্রিতা বলতে থাকে রোজকারের মতো আমি সেই রাতে এলিজা মাকে ওষুধ দিয়ে তারপরে আমার বাসায় চলে আসি। এরপরে কি হয়েছে আমি জানি না। নম্রিতা কাঁদতে শুরু করে আর কোর্টের সবাইকে বলে আমি এলিজাকে খুন করিনি। এলিজা আমার মায়ের মতো, আমি ওকে কখনোই খুন করতে পারবো না। তখনই জেসিকা উঠে তাকে প্রশ্ন করে তুমি একদিন বাটলারকে বলেছিলে খুব তাড়াতাড়ি তোমার সমস্যার সমাধান হয়ে যাবে, এটা কেন বলেছিলে? নম্রিতা বলে আসলে আমি কিছু টাকা একটা কোম্পানিতে ইনভেস্ট করেছিলাম আর আমি দেখতে পাচ্ছিলাম সেই কোম্পানিটা কিছুদিন পরেই খুব ভালো প্রফিট দেবে আর সেই প্রফিটের টাকা দিয়ে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া আমি জানতাম বাটলারেরও অর্থনৈতিক সমস্যা রয়েছে, তাই এই কথাটা আমি আগেই বলেছিলাম তাকে, যাতে সেও সেই কোম্পানিতে ইনভেস্ট করে। কিন্তু সেই সব কিছু হওয়ার আগে এলিজামা মারা গেল। জেসিকা নম্রিতাকে প্রশ্ন করে ইনভেস্টিগেশন থেকে জানা গেছে আপনি একটি লাক্সারিয়াস কারের ডিল করতে গিয়েছিলেন। সেই ডিলারকে আপনি বলেছিলেন কয়েকদিন পরেই শোরুমে যে সেই গাড়িটা আপনি কিনে নেবেন, কিন্তু আপনার কাছে তো এত টাকা ছিল না, তাহলে আপনি কিভাবে ওয়াদা করলেন? নম্রিতা বলে হ্যাঁ, আমি সেই ডিলারের সাথে কথা বলেছিলাম, সেই শোরুমে গিয়েছিলাম। আসলে লাক্সারিয়াস গাড়ি ড্রাইভ করা আর সেগুলোতে ঘুরতে যাওয়া আমার অনেক দিনের ইচ্ছে, কিন্তু আমার কাছে তো এত টাকা ছিল না যাতে করে আমি লাক্সারিয়াস গাড়ি কিনতে পারি। আর এই জন্য মাঝে মধ্যে লাক্সারিয়াস গাড়ির শোরুমে আমি চলে যেতাম আর সেখানে গাড়ি কেনার নাম করে টেস্ট ড্রাইভ করতাম। ঘটনা আবারও প্রেজেন্টে চলে আসে। যখন এই বিষয়টা জুরি মেম্বারদের সামনে উপস্থিত করা হয়, জুরি মেম্বাররা বলে হ্যাঁ, এই বিষয়টাও সাধারণ, কারণ অনেকেই শোরুমে যেয়ে এভাবে লাক্সারিয়াস গাড়িগুলোকে টেস্ট ড্রাইভ করে। ঘটনা আবারও অতীতে চলে আসে। সে কোর্টের দৃশ্য দেখানো হয় যেখানে জেসিকা রজত নামের একজন লোককে কাঠগড়ায় ডেকে নিয়ে আসে। এই রজত হচ্ছে এলিজার ভাতিজা। রজতকে জেসিকা এবং মায়া অনেক প্রশ্ন করে। ঠিক তখনই সেই কথাগুলোর মধ্যে রজতের ছোট্ট একটা মিথ্যা কথা ধরা পড়ে যায়। আসলে রজত তার বয়ানে বলেছিল পুলিশকে যে রজত এবং এলিজা মাঝে মধ্যেই দেখা করত আর তারা অনেক গল্পগুজবও করত। একদিন রজত এলিজাকে বলেছিল যে তার জীবনের হুমকি রয়েছে, কিন্তু মায়া এটা প্রমাণ করে দেয় যে রজতের সাথে এলিজার 3 বছর ধরে কোনো দেখা সাক্ষাৎ হয় না। তখনই রজতকে জিজ্ঞেস করা হয় কেন সেই মিথ্যেটা বলল। অবশেষে রজত বলতে থাকে আসলে তার সাথে এলিজার কোনো সম্পর্কই ছিল না 3 বছর ধরে। বাটলার তাকে কল করে এবং বলে পুলিশের সামনে সে যেন নম্রিতার বিরুদ্ধে বয়ান দেয়, আর নম্রিতার বিরুদ্ধে বলার জন্যই সে বলেছিল যে এলিজার জীবনের হুমকি রয়েছে আর এই নম্রিতাকে সে সন্দেহ করছে। তারপরে জেসিকা মায়া এবং কোর্টকে চমকে দেয়।
কারণ সে এমন একটা প্রমাণ উপস্থাপন করে সেখানে সে কিছু পেপার সাবমিট করে যেখান থেকে জানা যায় নম্রিতা এবং বারুণ হাজব্যান্ড ওয়াইফ নয়, বরং তারা এতদিন ধরে লিভ ইন রিলেশনশিপে বসবাস করে আসছে একসাথে। এটা শুনে মায়া নিজেও অবাক হয়ে যায়। আসলে মায়াকে বারুণ আর নম্রিতা এই বিষয়টা জানায়নি। কোর্ট শেষে বারুণ যখন মায়ের সাথে দেখা করতে আসে, মায়া তখন বলে, তুমি এই বিষয়টা আমাকে কেন বলনি? বারুণ বলে, আমি ভেবেছিলাম এটা আমাদের পার্সোনাল বিষয়, এটার সাথে কেসের কি সম্পর্ক? মায়া বলে, যেটাই হোক না কেন, এই বিষয়টা নিয়ে কালকে যদি কোর্টে কেসটা উল্টে যায় তাহলে কি হবে? ঠিক তখনই এখানে ছোট্ট আরও একটা টুইস্ট আছে। সেটা হচ্ছে বারুণ অলরেডি ম্যারিড ছিল, কিন্তু তার ডিভোর্স হয়ে গিয়েছিল। আর ডিভোর্সের পরেই নম্রিতার সাথে সে লিভ ইন রিলেশনশিপে থাকতে শুরু করেছিল। অন্যদিকে বারুণ যে বিবাহিত এবং ডিভোর্স হয়ে গেছে এই বিষয়টা নম্রিতাও জানত না। পরদিন কোর্টে বারুণ নিজের পয়েন্ট অফ ভিউ থেকে কিছু বলতে শুরু করে। সেটা হচ্ছে নম্রিতা এবং সে দুজনেই থিয়েটার আর্টিস্ট এবং থিয়েটার নাটক করার সময় তাদের পরিচয় হয় একে অপরের সাথে এবং দুজনের মধ্যে ভালো একটা বন্ডিং তৈরি হয়। আসলে নম্রিতার সাথে দেখা হওয়ার 3 বছর আগেই তার ডিভোর্সটা হয়ে যায়। তাই বারুণ এটা ক্লিয়ার করে দেয় বারুণের ডিভোর্সের জন্য নম্রিতা দায়ী নয়। অন্যদিকে 3 বছর পরে যেহেতু নম্রিতার সাথে তার পরিচয় হয়েছিল এবং তারা একসাথে লিভ ইন রিলেশনশিপে থাকতে শুরু করেছিল, তাই বারুণ আর কখনোই নম্রিতাকে এই বিষয়টা জানায়নি। জেসিকা বারুণকে প্রশ্ন করে, ঘটনার দিন রাতে আপনি কোথায় ছিলেন? বারুণ পুলিশের বয়ান মতোই বলে সে একজন ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্টে গিয়েছিল কারণ তার সিরিয়াস ব্যাক পেইন ছিল। আর ডক্টরের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে সে বাসায় এসে ঘুমিয়ে পড়ে। সকালবেলাতেই নম্রিতার কাছে একটা কল আসে এলিজার বাসায় থেকে, আর এতে করে নম্রিতা দ্রুত সেখানে চলে যায়। জেসিকা জিজ্ঞেস করে, আপনি জাননি? বারুণ বলে, আমি ভেবেছিলাম নম্রিতাই বিষয়টা সামলে নেবে, কারণ এলিজার বাড়িতে যাই হোক না কেন নম্রিতাই সেগুলো সাধারণত সামলে নেয়। আমি তো শুধু মাঝে মধ্যেই যেতাম। আর অবশেষে নম্রিতার এই কেসটার ফলাফলের দিন চলে আসে, আর একটা রুমে যেয়ে সব জুরি মেম্বাররা নিজেদের মধ্যে এই কেসটা নিয়ে কথা বলতে শুরু করে, যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল। প্রত্যেকটা জুরি মেম্বারই মনে করে নম্রিতা নির্দোষ, শুধুমাত্র শ্যামা বাদে, কারণ শ্যামার মনে হতে থাকে এই কেসটাতে কোনো একটা কিছু মিসিং রয়েছে। এরপরে যখন নম্রিতার কেসের ফলাফল ঘোষণা করা হয়, সেখানে নম্রিতাকে নির্দোষ বলে ঘোষণা করে এই কেস থেকে অব্যাহতি দেওয়া হয়। অবশেষে 6 মাস কেস চলার পরে নম্রিতা এই কেস থেকে মুক্তি পেল। এতে নম্রিতা হাফ ছেড়ে বাঁচে। এরপরেই একদিন নম্রিতা এবং মায়া কোথাও যাচ্ছিল। শ্যামা তার সাথে সেখানে দেখা করতে আসে, কিন্তু মায়া বলে, আপনি একজন জুরি মেম্বার, আপনি কখনো আমার ক্লায়েন্টের সাথে দেখা করতে পারেন না। শ্যামা বলে, হ্যাঁ আমি সেটা জানি, কিন্তু আমি নম্রিতার সাথে পার্সোনালি কিছু কথা বলতে চাই। এছাড়া আমি আপনার প্রত্যেকটা কেস ফলো করি, আমি আপনার প্রত্যেকটা কাজকে অনেক ভালোবাসি, আমি চাই আপনার সাথে কাজ করার জন্য। শ্যামা মায়ের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য তাকে অফার করে। মায়া এতে রাজিও হয়ে যায়। অন্যদিকে নম্রিতাও শ্যামাকে তার নাম্বার দিয়ে দেয়। এরপরেই মায়া আর নম্রিতা যখন বাসায় চলে আসে, নম্রিতা মায়াকে বলে, তোমাকে আমার কিছু বলার আছে, তুমি একটু বসো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এর কিছুদিন পরে আমেরিকাতে কোভিডের প্রকোপ বাড়ে, যেখানে অনেক মানুষ মারা যায়, অনেক মানুষ অসুস্থ হয়ে যায়, আবার অনেক মানুষ কোয়ারেন্টাইনে চলে যায়। এরপরেই বারুণকে দেখানো হয়, যার মোবাইলে প্রজ্ঞা নামের একটি মেয়ের কিছু রোমান্টিক SMS আসে। আসলে যে কয়েক মাস এই কেসটা চলছিল, অর্থাৎ নম্রিতা জেলে ছিল, এই সময়টাতে প্রজ্ঞা এবং বারুণের মধ্যে একটা সম্পর্ক শুরু হয়ে যায়। এদিকে বারুণ যখন জানতে পেরেছে এলিজার উইলে তারও নাম ছিল এবং এলিজা যেহেতু মারা গেছে, সেই উইল অনুযায়ী সে টাকা পাবে, তাই সে মায়ের কাছে চলে আসে আর ইনডিরেক্টলি তাকে অ্যাপ্রোচ করতে থাকে যে চলো তুমি আর আমি মিলে একটা ট্রাস্ট রান করি, আর সেই ট্রাস্টে সব দায়িত্ব তুমি আমাকে দেবে, আর টাকা পয়সার বিষয়টা তুমি দেখে নেবে, আর এতে নম্রিতাকে কোনো কিছু বলার দরকার নেই। মায়া বলে, ঠিক আছে, তোমার প্রস্তাবটা আমি ভেবে দেখি, আগে টাকাটা হাতে আসুক। এদিকে নম্রিতা বারুণ আর প্রজ্ঞার অ্যাফেয়ারের ব্যাপারটা জেনে ফেলে, আর সেটা কনফার্ম হওয়ার জন্য বারুণ এবং নম্রিতার ক্লোজ ফ্রেন্ড অন্য একটি মেয়েকে ডাকে, যে বারুণের সাথে একই কোম্পানিতে কাজ করে। সেই মেয়েটিকে সে জিজ্ঞেস করে যে প্রজ্ঞা আর বারুণের ব্যাপারে। যেহেতু নম্রিতা আগে থেকেই জানতো, সে শুধু নিশ্চিত হতে চাইছিল। সেই মেয়েটিও বলে, হ্যাঁ, দুজনের মধ্যে একটা অ্যাফেয়ার চলছে। বিষয়টা নিশ্চিত হওয়ার পরে নম্রিতা একেবারেই ভেঙে পড়ে, কারণ সে বারুণকে সত্যি ভালোবাসত। এদিকে বারুণ এবং প্রজ্ঞাকে দেখানো হয়, যারা আড়ালে লুকিয়ে কথা বলছিল। সেখানে প্রজ্ঞা বারুণকে বলে, তুমি আমাকে বিয়ে করবে কবে? আমি প্রেগনেন্ট। কথাটা শুনে একেবারেই অবাক হয়ে যায় বারুণ। বারুণ বলে, এখন করা যাবে না, তুমি অ্যাবর্শন করে নাও, কারণ এখনো মামলার পরিস্থিতি শান্ত হয়নি, টাকাটা হাতে আসুক, তারপরে এসব কিছু ভেবে দেখা যাবে। কিন্তু প্রজ্ঞা বলে, না, আমি অ্যাবর্শন করব না, তুমি আমাকে বিয়ে করো নয়তোবা না করো, বাচ্চাটা আমি রাখবো।
আর যদি তোমার সম্ভব হয় তাহলে তুমি নম্রিতার সাথে কথা বলো এবং আমরা চলো বিয়ে করে নেই। এদিকে নম্রিতা বরুণকে এখনো জানায়নি যে সে বরুণ এবং প্রজ্ঞার অ্যাফেয়ারের ব্যাপারটা জেনে গেছে। যেহেতু বরুণের বার্থডে ছিল, সেই বার্থডে উপলক্ষে নম্রিতা ছোট্ট একটা পার্টি রাখে তার বাসায়। আর সেই পার্টিতে ইচ্ছে করে নম্রিতা প্রজ্ঞাকেও ইনভাইট করে, প্রজ্ঞাও আসে। সেখানে বার্থডে পার্টিটা সবাই খুব ভালোভাবে সেলিব্রেট করে আর অবশেষে সবাই যে যার বাড়িতে চলে যায়। একটা সময় বরুণ নম্রিতাকে বলে, আজকের ওয়েদারটা খুবই ভালো, চলো আমরা দুজনে হাঁটতে যাই। নম্রিতা বলে, কিন্তু আমার তো এগুলো পরিষ্কার করতে হবে। সেখানে মায়াও ছিল। মায়া বরুণকে বলে, ঠিক আছে তুমি আমার সাথে চলো, আমরা দুজনে হেঁটে আসি। বরুণ এবং মায়া সেখান থেকে চলে আসার পরেই প্রজ্ঞাকে দেখা যায় বেলকুনিতে দাঁড়িয়ে সে কাঁদছিল। আসলে সে জেনে গেছে যে নম্রিতা বরুণ এবং প্রজ্ঞার অ্যাফেয়ারের ব্যাপারটা জেনে যায়। এই জন্য প্রজ্ঞা নম্রিতাকে সরি বলে। নম্রিতা বলে, ঠিক আছে আমি বিষয়টা মেনে নিয়েছি। এদিকে পরদিনই মায়া বরুণের সাথে কথা বলতে আসে। আসলে বরুণের কথা থেকে মায়া জানতে পেরে গিয়েছিল যে বরুণ নম্রিতাকে ছেড়ে দেবে তার প্রপার্টির কিছু অংশ হাসিল করে। যেহেতু তাদের মধ্যে দুজনের সম্পর্কটা অনেক দিনের হয়ে গেছে, তাই বরুণের কাছে নম্রিতা এখন বোরিং হয়ে গেছে, তাই সে আর তার সাথে থাকতে চাইছে না। এদিকে মায়া বরুণের কথা থেকে বুঝতে পারে বরুণ তার সাথেও লাইন মারার চেষ্টা করছে, কিন্তু মায়া তার কথায় তেমন কোনো গুরুত্ব দেয় না। এদিকে বরুণ চলে আসে বাসায় আর নম্রিতাকে বলে, তোমার নামে যে 20 মিলিয়নের সম্পত্তিটা রয়েছে সেটা বাটলারকে দিয়ে দেওয়া উচিত, কারণ এলিজা মারা যাবার পরে বাটলারের নামে সম্পত্তির অংশটা কিছুটা কম পড়েছে। নম্রিতা কোনো কিছু না ভেবেই বলে, ঠিক আছে তুমি পেপার রেডি করো, আমি সাইন করে দেব। এদিকে বরুণ হসপিটালে আসার পরে দেখতে পায় প্রজ্ঞা তার সাথে কথা বলে না। বরুণ চেষ্টা করার পরেও প্রজ্ঞার সাথে কথা বলতে পারে না। এদিকে আগের অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী নম্রিতা প্রজ্ঞার কাছে চলে আসে কোভিডের ভ্যাকসিন নেওয়ার জন্য। সেখানে নম্রিতাকে প্রজ্ঞা বলে, তোমার যদি জ্বর কাশি বা ঠান্ডা হয় তাহলে তুমি সাথে সাথে হসপিটালে চলে এসো, যেহেতু ভ্যাকসিন নিচ্ছ এটার কিছুটা সাইড এফেক্ট হতে পারে। সেই রাতেই নম্রিতা অসুস্থ হয়ে যায়। অন্যদিকে বরুণ হসপিটালে থাকায় নম্রিতা তাকে কল করে। বরুণ সাথে সাথেই অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয়। নম্রিতাকে হসপিটালে অ্যাডমিট করা হয়, তার কোভিড টেস্ট করা হয়, আর সেখান থেকেই জানা যায় নম্রিতা কোভিড পজিটিভ। প্রজ্ঞা বরুণকে কল করে এই বিষয়টা জানায় আর বলে, তোমরা যেহেতু একসাথে ছিলে তুমিও তোমার কোভিড টেস্টটা করিয়ে নাও। এছাড়া ইনফেকশনটা অনেক বেশি ছড়িয়ে গিয়েছিল নম্রিতার শরীরে, যেহেতু ও স্মোকিং করত, এজন্য আরো সমস্যাটা বেশি হয়েছে। এভাবে কিছুদিন অসুস্থ থাকার পরে নম্রিতার অবস্থা সিরিয়াস হয়ে যায় আর সে মারা যায়। ডক্টররা বরুণকে নম্রিতার লাশের কাছে পর্যন্ত আসতে দেয় না, কোনোভাবে তাড়াতাড়ি করে তার লাশটা দাফন করে দেয়। অন্যদিকে বরুণ সুস্থ ছিল, সে কোভিড নেগেটিভ ছিল। এদিকে নম্রিতা মারা যাবার পরে মায়া ধীরে ধীরে বরুণের কাছে আসতে শুরু করে। এদিকে শ্যামা দেখা করে বাটলারের সাথে আর বলে, আমার ক্লায়েন্ট তোমাকে $20 মিলিয়ন দেওয়ার কথা ছিল বরুণের মাধ্যমে, সেটা কি দিয়েছে? বাটলার বলে, হ্যাঁ বরুণের আমার 20 মিলিয়ন দেওয়ার কথা ছিল, সেটা তাকে দিতেই হতো। শ্যামা তাকে ধমকায় আর বলে, কেন কেন বরুণ তোমাকে 20 মিলিয়নের সম্পত্তি দিল, আমাকে খুলে বলো, নয়তোবা এই কেসটাতে আমি তোমাকে ফাঁসিয়ে দেব। বাটলার ভয় পেয়ে যায় আর অবশেষে সে কিছু সত্যি বলে, কিন্তু বাটলার শ্যামাকে কি বলে সেটা শোনানো হয় না। এদিকে মায়া আর বরুণ রিলেশনশিপে চলে গিয়েছিল আর তাদের সময়টাও খুব ভালো যাচ্ছিল। একদিন বরুণের সাথে মায়া এলিজার কেসটা নিয়ে কথা বলছিল, যেখানে বরুণ মায়াকে এলিজা, নম্রিতা এবং বাটলারের বিষয়ে জিজ্ঞেস করে। তখনই বরুণের ছোট্ট একটা কথা মনে পড়ে। একটা দৃশ্যের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে বাটলার ফোনে কথা বলছিল, কারণ বাটলারকে কিছু লোক হুমকি দিচ্ছিল টাকা ফেরত দেওয়ার জন্য। ঠিক ওই সময়টাতে বাটলারের পেছনে একজন লোক এসে দাঁড়িয়েছিল, সেটা আর কেউ নয়, বরুণ। বরুণ বাটলারকে বলে, আমি তোমাকে ছোট্ট একটা কাজের বিনিময়ে $20 মিলিয়ন দেব, কিন্তু তোমাকে আমাকে ছোট্ট একটা কাজ করে দিতে হবে। বাটলার জিজ্ঞেস করে সে রাজি, কি করতে হবে? বরুণ বলে, তুমি শুধু নম্রিতাকে এই কেসে অভিযুক্ত বানিয়ে দাও। বাটলার জিজ্ঞেস করে কিভাবে? বরুণ বলে, তুমি শুধু আজকে এলিজার রুমের দরজাটা খুলে রেখে যাবে, বাকি বিষয়টা আমি দেখে নেব। এই কথাগুলো বরুণ মায়াকে বলছিল, কারণ বরুণ মায়াকে ভালোবেসে ফেলেছিল। অন্যদিকে বরুণ মায়াকে আরও একটা সত্যি বলে। একদিন বরুণ গিয়েছিল এলিজার কাছে তাকে দেখার জন্য, আর এটা সেই সময় ছিল যখন এলিজা আর নম্রিতার পরিচয় হয়নি, অর্থাৎ তারও আগের সময়। এই সময় সে বাড়িতে আসার পরে দেখতে পায় যে পুরো রুমের ভিতরে এলিজা একাই থাকে, আর সে বিশাল সম্পত্তির মালিক। এছাড়া পুরো বাড়িতেও সে একাই থাকে, তার কোনো উত্তরাধিকারী নেই। আর এরপরে থেকেই বরুণ এলিজাকে ফলো করতে শুরু করে। কিছুদিন লাগাতার ফলো করার পরে এলিজা যে স্টোরে গিয়েছিল, বরুণ নম্রিতাকে নিয়ে ইচ্ছে করে সেই স্টোরে গিয়েছিল, আর ইচ্ছে করে বরুণ এলিজার জিনিসপত্রগুলো ফেলে দেয়, আর সেটা দেখে নম্রিতা তাকে সাহায্য করে। আর এভাবেই দুইজনের পরিচয় হয়, অর্থাৎ এলিজা আর নম্রিতার দেখা হওয়াটা কোনো কোইন্সিডেন্স নয়।
বরং সেটা বারুণের একটা প্রি প্ল্যান। আর এরপর থেকেই বারুণের প্ল্যান মতো অমৃতা এবং এলিজার দেখা সাক্ষাৎ শুরু হয়। তাদের সম্পর্কটা আগে বাড়তে থাকে। আর একদিন নম্রিতার মাধ্যমে এলিজার ফাইল থেকে সে জানতে পারে যে এলিজার সম্পত্তির মাঝে তারও নাম রয়েছে। আর এরপরেই সে বাটলারের সাথে দেখা করে এবং 20 মিলিয়ন দেওয়ার কথা বলে সে এলিজার ঘরের দরজা খোলা রাখতে বলে। আর সেই রাতেই প্ল্যান অনুযায়ী বাটলার এলিজার রুমের দরজা খুলে রেখে যায় এবং সে মদ খেয়ে নিজে বাসায় ঘুমিয়ে পড়ে। এদিকে সেই রাতে লুকিয়ে এলিজার রুমে চলে আসে বারুণ এবং তার অক্সিজেন সিলিন্ডারের লাইন অফ করে দেয়। এরপরে বাহানা বানানোর জন্য অর্থাৎ অ্যালিবাই রাখার জন্য সে চলে আসে হসপিটালে যে তার সিরিয়াস ব্যাক প্রবলেম। আর একজন ডক্টরের কাছে আগে থেকে নেওয়া অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সে দেখা করে। সেখানে বারুণ মায়াকে আরও একটা শকিং বিষয় জানায়, সেটা হচ্ছে নম্রিতার মারা যাওয়ার কারণের পেছনেও বারুণের হাত রয়েছে। বারুণ যেহেতু একজন ডক্টর তাই সে কোভিডের পেশেন্ট নিয়ে অনেক কাজ করেছে। কোভিডে আক্রান্ত হয়ে যারা মারা গিয়েছে তাদের শরীর থেকে কিছু কোভিড ভাইরাস সংগ্রহ করে রাখে এবং সেটা ভ্যাকসিনের সাথে মিশিয়ে দেয়, যেটা প্রজ্ঞা নম্রিতাকে দেয়। যদিও প্রজ্ঞা সেই ইনফেকশনের ব্যাপারে জানত না, যেটা বারুণ সেই ভ্যাকসিনে মিশিয়েছে। আর এভাবেই সেই ভ্যাকসিন নেওয়ার পরে ইনফেকশনের কারণে নম্রিতা মারা যায়। আর এরপরেই মায়াকে হাসতে দেখা যায়। তখনই একটা টুইস্ট আমরা দেখতে পারি, সেটা হচ্ছে বারুণের সব কথাগুলো মায়া তার ফোনে রেকর্ড করছিল। আর সেই রেকর্ডিংটা মায়া একজনের কাছে সেন্ড করে। আর সেই একজনটা আর কেউ নয়, নম্রিতা। অর্থাৎ নম্রিতা মারা যায়নি। এরপরে সেই দিনের দৃশ্য দেখানো হয় যেদিন নম্রিতা বাসায় ফেরার পরে মায়াকে বলেছিল তার সাথে একটু কথা আছে তার। নম্রিতা মায়াকে সেই রাতের ঘটনা বলতে শুরু করে। সেই রাতে সে এবং এলিজা একসাথে বসে গল্প করছিল এবং কিছু আনার জন্য নম্রিতা পাশের রুমে যায়। ঠিক ওই সময়টাতে এলিজার অবস্থা খারাপ হতে শুরু করে। আর নম্রিতা সেখান থেকে আসার পরে দেখতে পায় এলিজা মারা গেছে, অর্থাৎ এলিজার স্বাভাবিক মৃত্যুই হয়েছিল। এলিজার মৃত্যুতে নম্রিতা অনেক কষ্ট পায় আর সে কাঁদতে শুরু করে। আর সাথে সাথে নম্রিতা প্যানিকও হয়ে যায়। সে সাথে সাথে বাটলারকে কল করে, বারুণকেও কল করে, কিন্তু কেউ তার ফোন ধরছিল না। নম্রিতা যখনই অন্য একটা রুমে আসে সে আসলে ভাবছিল কি করবে একা একা এলিজার ডেড বডিটা নিয়ে। ঠিক তখনই সে দেখতে পায় সেই বাড়িতে কেউ লুকিয়ে লুকিয়ে ঢুকছে। নম্রিতা উকি মেরে দেখে সেটাকে। একটু পরেই সে দেখতে পায় সেটা আর কেউ নয়, বারুণ। আর বারুণ এলিজার রুমের ভেতরে আসে। আর এলিজার রুমের ভেতরে এসেই এলিজার অক্সিজেন সিলিন্ডারটা সে বন্ধ করে দেয়। নম্রিতা মায়াকে বলে বরুণ যে কাজটা করেছে সেটার জন্য ওর শাস্তি পাওয়া উচিত। কারণ নম্রিতা বুঝে গিয়েছিল যে বরুণ আগে থেকে প্ল্যান করে এলিজার সাথে তার সম্পর্ক করিয়েছে এবং তার সম্পত্তি নেওয়ার জন্যই এলিজাকে সে মেরে ফেলতে চাইছে যখন উইলে সে তার নামটা দেখতে পেয়েছে। আর এই জন্যই নম্রিতা, মায়া এবং শ্যামা সবাই মিলে প্ল্যান করে বরুণকে শাস্তি দেওয়ার জন্য। আর তাদের প্ল্যান অনুযায়ী মায়া বারুণের কাছে আসতে থাকে ধীরে ধীরে। এছাড়া তারা তাদের প্ল্যানে বাটলারকেও সামিল করে নেয়। অন্যদিকে হসপিটালে যখন প্রজ্ঞার কাছে বারুণ এসেছিল এবং সেখানে প্রজ্ঞা বারুণকে রেখে বাইরে গিয়েছিল, বাইরে থেকে আসার পরে ল্যাবের সিসিটিভি ফুটেজ দেখে প্রজ্ঞা বুঝতে পেরে যায় বারুণ ভ্যাকসিনটা পরিবর্তন করে দিয়েছে, অর্থাৎ সেখানে ভাইরাস মিশ্রিত ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছে। এটা দেখে অবাক হয়ে গিয়েছিল প্রজ্ঞা। আর এরপরেই প্রজ্ঞা ইচ্ছে করেই সেই ভ্যাকসিনটা নম্রিতাকে না দিয়ে সাধারণ একটা ভ্যাকসিন দেয়। অন্যদিকে বারুণ যাতে সন্দেহ না করে এই জন্য নম্রিতা অসুস্থ হওয়ার বাহানা করে বারুণকেই কল করে। বারুণ অ্যাম্বুলেন্স পাঠায় এবং হসপিটালে অ্যাডমিট হওয়ার বাহানা করে। এছাড়া প্রজ্ঞা পরে নম্রিতার প্ল্যানে সামিল হয়ে যায়। এই জন্যই প্রজ্ঞা পরে বারুণকে কল করে আর বলে নম্রিতার শরীরে ভাইরাস ছড়িয়ে পড়েছে, ইনফেকশন হয়েছে। আর বারুণের সন্দেহটা যাতে পুরোপুরি দূর হয়ে যায় এজন্যই নম্রিতা মারা যাবার অভিনয় করে, যাতে করে বারুণ ভাবে সে তার প্ল্যানে একেবারে সফল হয়ে গেছে। আর এরপরেই মায়া যখন বুঝতে পারে যে বারুণ তাকে ভালোবেসে ফেলেছে তখন মায়া ইচ্ছে করে বারুণের সাথে এই কেস নিয়ে কথা বলতে শুরু করে, তার বিশ্বাস অর্জন করে নেয়। আর একটা সময় বারুণও বিশ্বাস করে নেয় যাই হয়ে যাক না কেন মায়া কোনো কথাগুলোই অন্য কাউকে বলবে না। আর এই জন্যই বারুণ বিশ্বাস করে মায়াকে তার সব অপকর্মের কথা বলে দেয়, যেটা মায়া ফোনে রেকর্ড করে আর সেটা পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়। এরপরে বারুণের কাছে পুলিশ চলে আসে আর তাকে অ্যারেস্ট করে নেয়। আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।